তা নয়, আরও একটি গণমাধ্যমের নামেও তারা গতকালকে মামলা দায়ের করেছে এবং এই মামলা দায়েরের পেছনে তাদের যে ভিন্ন উদ্দেশ্য আছে এটি কিন্তু আমরা বিভিন্ন বক্তব্যে আমরা শুনতে পারি বা জানতে পারি। কারণ তাদের কাছে যখন যৌক্তিক কোনো ব্যাখ্যা চেয়ে না পাওয়া যায় তখন এতে আসলে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে যায় যে তারা তাদের বিরুদ্ধে যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ বা অনিয়মের যে অভিযোগ বা দুর্নীতির অভিযোগ সেটি অনেকাংশে প্রমাণিত। এবং টেলিভিশনের সংবাদ প্রচারের আগে শুধু যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তা নয়, ওই সংশ্লিষ্ট গ্রুপের যে অনিয়ম দুর্নীতি তা নিয়ে আরেকটি টেলিভিশন কিন্তু মামলা করে রিপোর্ট করেছে, সেই রিপোর্টের বিরুদ্ধেও কিন্তু 1000 কোটি টাকার মামলা করেছে। অর্থাৎ দুটি টেলিভিশন এবং টেলিভিশনের প্রতিবেদকের নামে ওই সংশ্লিষ্ট গ্রুপের পক্ষ থেকে আদালতে মানহানির মামলা করা হচ্ছে, যেটি আসলে স্বাধীন সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা। কারণ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় এর জন্য কিন্তু আদালতে যাবার আগেও আরও কয়েকটি ধাপ আছে, সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয়নি। এখানে প্রেস কাউন্সিল আছে, সেখানেও তারা অভিযোগ করতে পারতো এবং টেলিভিশন বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদের বিরুদ্ধে যখন আদালতে মামলা করা হয় সেই মামলাটি আমলে নিয়ে এটি শুনানির পর্যায়ে যাবে কিনা এর জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়। মূলত এখানে আমরা বিভিন্ন সময়ের আগে দেখেছি যে বিভিন্ন সরকারের সময় অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিকের নামে অনেক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, কিন্তু কোনো মামলাই কিন্তু শেষ পর্যন্ত আর টেকেনি। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের নামে অনিয়মের অভিযোগ এনে মামলা করা হয় তারা যে আসলে অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত সেটি প্রমাণিত এবং প্রমাণিত হওয়ার কারণে কিন্তু আমরা এর আগে দেখেছি যে আদালত সব মামলা খারিজ করে দিয়েছে। এবং আমরা আশা করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ আরও একটি টেলিভিশনের নামে সংশ্লিষ্ট একটি গ্রুপের পক্ষ থেকে যে মানহানির মামলা করা হয়েছে আমরা আশা করছি আদালতের মাধ্যমে সেই মামলাও খারিজ হয়ে যাবে। কারণ এখানে টেলিভিশনে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, সে যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। এখন গণমাধ্যমের উপর এরকম দমন বা দমিয়ে রাখার চেষ্টা এটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে থাকি বা দেখে আসছি। এখনও কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে এই একটি সংশ্লিষ্ট গ্রুপের বিরুদ্ধে ফ্লাইওভারে অনিয়ম এবং দুর্নীতি এবং বিদ্যুৎ খাতে অনিয়ম এবং দুর্নীতির নামে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে কিন্তু প্রতিবেদন করা হয় এবং এরপরে আমরা দেখছি যে তারা তাদের যে আইনি মাধ্যম সেই আইনি মাধ্যম ধারণের মাধ্যমে প্রকাশ করিনি, একেবারে আমরা ডকুমেন্ট সহকারে প্রকাশ করেছি। এবং সম্প্রতি যে মেয়র হানিফ ফ্লাইওভার, যেটি যাত্রাবাড়ি ফ্লাইওভার নামে পরিচিত ছিল একসময়, এবং সেখানে আসলে কী ধরনের লুটপাট হয়েছে এবং একই সাথে কিভাবে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়েছিল এবং ব্যাংকের টাকায় কিভাবে নিজেরা ফ্লাইওভার করে সেই ফ্লাইওভার থেকে নিজেরা বেনিফিটেড হচ্ছে। এবং একই সাথে আমরা প্রতিবেদনে কিন্তু সরাসরি দেখিয়েছি যে এই প্রকল্পে সিটি কর্পোরেশন থেকে কিন্তু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যিনি এই প্রতিষ্ঠানের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেখান থেকে কিভাবে তারা এই ওরিয়ন গ্রুপ, তারা ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তাদের প্রতিষ্ঠান থেকে কিভাবে আগের যে মূল ঠিকাদার যিনি কাজ পেয়েছেন তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছিল সেই তথ্য আমরা উপস্থাপন করেছি। অর্থাৎ একজন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের নিয়মগুলো মানা দরকার প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা এটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে দুটি মামলা করেছে মানহানির, 500 করে দুটি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। সেখানে আসলে খুবই হাস্যকর বিষয় যে উল্লেখ করা হয়েছে যে আমাদেরকে নাকি প্রতিবাদ পাঠিয়েছে এবং একই সাথে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আমি সেই সংবাদের রিপোর্টার হিসেবে আমি একবারও উকিল নোটিশ পাইনি এবং প্রতিবাদ পাইনি, অর্থাৎ সেখানেও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটি কথাই আর আমাদের গ্রামে প্রচলন রয়েছে যে চোরের মায়ের বড় গলা, হয়তো সেই ধরনের কোনো কিছুই হতে পারে। তবে আমি বিশ্বাস করি সাংবাদিকদের কণ্ঠরোধ করা এত সহজ বিষয় নয়। সত্য যেখানে সবসময় সত্য উদ্দিন থাকেন, গণমাধ্যম কর্মীরা আমার সহকর্মী যারা আছেন আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন,
এমনটাই প্রত্যাশা করছি এবং সেই সাথে কোনো গণমাধ্যম কর্মী যেন হয়রানির শিকার না হয়। কারণ আমরা একেবারেই চাকরি করি বলা চলে, আমরা একটা প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক, আমরা চাকরি করি, আমরা সংবাদ প্রচার করি, মানুষের সামনে সত্য উদ্ঘাটন করি। এক্ষেত্রে প্রভাবশালী যারা অনিয়মকারী তারা এমনিতেই প্রভাবশালী হয়ে থাকে, আমরা জানি, আমরা বিগত সময়ও দেখেছি এবং সবসময় দেখেছি যে প্রভাবশালীরাই সবসময় বেশিরভাগে অনিয়মের সাথে জড়িত থাকে এবং তাদের সিন্ডিকেটের কাছে অনেক প্রভাবশালীরা জড়িত থাকে, যার কারণে অনেক সময় সংবাদকর্মীরা সেখানে হেরেও যায়। আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা করে। যাই করুন না কেন, গণমাধ্যম ছাড়া কোনো আন্দোলন টেকেনি। কোনো প্রভাবশালী তার দুর্নীতি বলুন, তার ভালো বলুন, মন্দ বলুন, সেটি গণমাধ্যমই দেখিয়েছে। ভয় দেখাবেন না আমাদের, আপনি যত প্রভাবশালী হোক। অরিন্দ্র যে কর্মকাণ্ড করছে এবং অন্যান্য যারা বড় বড় গ্রুপ আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে বাধার সৃষ্টি করছে, তারা মনে রাখবেন মামলা করে কোনো লাভ নেই। মামলা আপনারা করতে পারেন, আমরা প্রতিবাদ জানাবো, আমরা কিন্তু প্রতিবেদন দিয়ে আপনাদের রুখে দেব। সাহস থাকে তো আপনাদের, যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা পালিয়ে বেরিয়েছেন? সাহস থাকলে সামনে আসুন, কথা বলুন। আপনাদের যে বিরুদ্ধে যে আমাদের প্রতিবেদন, তার বিরুদ্ধে কথা বলার সাহস রাখুন। এভাবে মামলা করে হয়রানি করে কিছু হবে না। আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের শক্তি, আমাদের সততা, আমাদের কর্ম এবং আমাদের তথ্য, অতএব ভয় করুন, মামলা দিয়ে কোনো লাভ হবে না। একটি কথা আবারও বলতে চাই, গণমাধ্যমকে মামলা হামলা কোনো রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন, অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্বরে একসাথে হতে হবে, না হয় আজকে আমার সাথে যেটি হচ্ছে কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালীর সাহস হবে না কোনো টেলিভিশনের সামনে এসে দাঁড়ানো। যেখানে স্বজনপ্রীতি সেখানেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করে, কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা সেরকমই একটা প্রতিবেদন করেছিলাম, যে প্রতিবেদনের আমরা আক্ষরিক অর্থে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি, আমরা জানিয়েছি এবং তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। এরপরও এই ধরনের মামলা এই সময়ে, এটা তো আর আগের সময় না, এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর সামনে না হয়। শুধু ইন্ডিপেন্ডেন্ট দেশ টিভি বা কোনো টিভি বা সংবাদপত্র না, কারো বিরুদ্ধে যেন কোনো হয়রানিমূলকভাবে এই ধরনের মামলা না হয়। আমি এখানে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে জার্নালিজমের বা কোনো রিপোর্টের ব্যাপারে কারো কোনো আপত্তি থাকতেই পারে। যদি কেউ ভুল রিপোর্ট করে বা কোনো মিথ্যা রিপোর্ট করে, তাহলে একটা সিস্টেম আছে যে আপনি প্রেস কাউন্সিলে যাবেন, ওখানে কমপ্লেন করবেন। সেই কমপ্লেনের প্রক্রিয়া শেষ করার পরও যদি আপনি সন্তুষ্ট না হন, উকিল নোটিশ দিবেন, তারপর মামলা করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে এইসবের কিছুই মানা হয়নি, একটা হয়রানিমূলকভাবে আমাদেরকে মামলা করা হয়েছে, যেটা খুবই নিন্দনীয়। আমরা আশা করি আপনারা এই স্বাধীন সংবাদপত্রের পক্ষেই থাকবেন, যাতে এই দেশে সবাই তার নিজের বক্তব্য পেশ করতে পারে। ধন্যবাদ সবাইকে। গত 15-16 বছর সেটা বাংলাদেশে করা সম্ভব হয়নি। অনেক রকমের ভয়, ভীতি, হামলা মামলা ভয় ছিল বাংলাদেশে। সেটা আসলে কেন আবার ফিরে আসবে সেটা আমরা যেতে চাই না। আমি শুরুতে এখন বলতে চাচ্ছি, আমি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যু, যারা হত্যা, যারা গুম, অত্যাচার, জেল, জরিমানা সহ্য করলো বা হুমকির মুখেও যারা এই লড়াইয়ে সামিল হয়েছিলেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার পক্ষ থেকে আসলে বক্তব্যগুলো পেশ করছি। যে বিষয়ে আসলে আমরা সবাই আজকে এখানে জমায়েত হয়েছি, সেই বিষয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না, কারণ এটা আদালতের মামলা হয়েছে। আমরা জানি একটি মামলা আগামী 10 তারিখে 10 অক্টোবর দুপক্ষ শুনানি হবে, তারপরে আদালত সিদ্ধান্ত নেবেন সেখানে মামলা গৃহীত হবে কিনা। সুতরাং সেই দিনই হয়তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক পরিবেশন করা হবে। সুতরাং যেহেতু এক অর্থে এটা আদালতের বিচারাধীন, আমি এই বিষয়ে কোনো কথা বলছি না। আমি যে বিষয়ে আসলে কথা বলার চেষ্টা করছি, আমরা বাংলাদেশে কি চাই, অন্তত সংবাদকর্মী হিসেবে আমরা কি চাই, যে মানুষ সংবাদ পরিবেশন করবেন। একটু আগে আমার একজন সহকর্মী বলছিলেন, মানুষ
যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হন, তিনি কি করেন? আমাদের দেশে একটা নিয়ম আছে, সে সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ প্রতিষ্ঠান, সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারেন। প্রেস কাউন্সিল হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, যেখানে আপনার বিরুদ্ধে যদি আপনি মনে করেন যে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটাকে যদি তারা মনে করেন যে অন্যায় হয় বলা হয়েছে, সেটা একটা ভালো জায়গা আছে। তাতেও যদি কোনো সমাধান না হয়, আপনারা বা যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংক্ষুব্ধ ব্যক্তি, প্রতিষ্ঠান, সংক্ষুব্ধ সংস্থা আদালতে যেতে পারে। কিন্তু আদালতে যখন আমরা দেখি যে অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়, এটা শুধু আজকে না, সবসময় হয়েছে। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে, সেটা যেন না হয়। আমরা ভবিষ্যৎ চাই, আমরা চাই এমন একটি বাংলাদেশ, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য আমরা একটা সুরক্ষা চাই। সেই সুরক্ষাটা কি? সরকার এমন একটা ব্যবস্থা করুক যে যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। প্রেস কাউন্সিল হওয়া উচিত সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, প্রথম অভিযোগ দায়ের করার জায়গা হওয়া উচিত প্রেস কাউন্সিল, এবং দরকার হলে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করতে হবে। তার মাধ্যমে যে কোনো ব্যক্তি সেখানে যেতে পারেন। এরপরে বিভিন্ন ধাপে হবে, কিন্তু প্রথমেই যদি সংবাদপত্রের কর্মীদের বিরুদ্ধে বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানি, অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়, তাহলে একটা ভীতি পরিবেশ তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সব পক্ষেই সুযোগ দিচ্ছি যে হ্যাঁ, একজন বলতেই পারেন মামলা, দুঃখিত, একটি প্রতিবেদন প্রকাশিত হলে বা প্রচারিত হলে বলতেই পারেন যে এটি ঠিক নয়, এটি ভুল। কোনটি সঠিক, কোনটি সত্য, কোনটি ভুল, এটা খুবই জটিল একটা বিষয়, খুব সহজে বলা যায় না। যে সত্য আপনার কাছে সত্য, সে সত্য আমার কাছে সত্য নাও হতে পারে। তার জন্য একটা তৃতীয় পক্ষের কাছে আমাদের যেতে হবে। সেটা হওয়া উচিত, সেই তৃতীয় পক্ষ হওয়া উচিত বাংলাদেশ প্রেস কাউন্সিল। সেখানে যে কোনো ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যক্তি তাদের বক্তব্য পেশ করবেন। এরপরেও সেখানে একটা ব্যবস্থা আছে, খুব বেশি একটা বাংলাদেশের নজির নেই প্রেস কাউন্সিলে গিয়েছেন, বাট আপনারা দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন যে কিছু কিছু প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে গিয়েছেন এবং তারা এক ধরনের সমাধান পেয়েছেন প্রেস কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে। আমরা বেশি কিছু বলতে চাই না, আমি আবার বলছি যে সেটাই সকল গণমাধ্যম কর্মী ভবিষ্যতে আবেদন থাকবে যে নতুন সরকার একটা এমন ব্যবস্থা করবেন যাতে সরাসরি এই জাতীয় মামলা করতে না পারেন। আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো মূলধারা সংবাদ মাধ্যম যখন সংবাদ করে, তারা কিন্তু একেবারেই সংবাদ, আমি বলবো, কল্পনাপ্রসূতভাবে সংবাদ পরিবেশন করেন না। তাদের কাছে কাগজপত্র থাকে এবং সংবাদে প্রকাশ করবার ক্ষেত্রে যেসব নিয়ম নীতিমালা থাকে, তারা সেটা মেনে চলেন এবং মেনে চলার পরেই সংবাদগুলো প্রকাশিত হয়। যে বিষয়গুলো আমাদের অনেক সহকর্মী এখানে বলছিলেন, সে বিষয়ে আমি আর বিস্তারিত বলছি না। এবং এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে যে সংবাদ প্রকাশিত হবে তার নিশ্চয়ই কোনো মেরিট আছে, কোনো ভিত্তি আছে। ভিত্তি থাকা বলেই সংবাদ প্রকাশিত হয়। এবং আপনারা সবাই জানেন একটা সংবাদ কখন তৈরি হয়। সংবাদ তৈরি হবার বেশ কিছু নিয়ম আছে, হ্যাঁ, সেগুলো হলেই হয়। সাধারণত হয় যে মামলা মোকদ্দমা হয়, অভিযোগ থাকে, সব কিছু মিলেই সংবাদ মাধ্যমের কর্মীরা একটি সংবাদ প্রতিবেদন তৈরি করে থাকেন।